এখানকার লোকাল ড্রেস। এই দেখো টয় ট্রেন। আর এই বাতাসিয়া লুপ থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুব পরিষ্কার দেখা যায়। কিন্তু দেখতে পাচ্ছেন ঝর্ণা, এই ঝর্ণাটা এসছে আরো ওপর থেকে, সেইখানে যাবো শুনুন। প্রত্যেকটি ভ্রমণ প্রিয়াসী এবং পাহাড়প্রেমী মানুষের কাছে খুবই পছন্দের ভ্রমণ স্থান হলো এই পাহাড়ের রানী দার্জিলিং। আর এই প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও এই দার্জিলিং ঘুরে দেখা। আর বেশ কিছু মানুষ রয়েছেন যারা কতবার যে দার্জিলিং গেছেন তার কোনো ঠিক নেই। তবে যারা এখনো দার্জিলিং যাননি, যাবেন ভাবছেন, তারা ভাবছেন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, খরচ বা কত হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তৈরি করলাম আজকের এই দার্জিলিং ভ্রমণ গাইড। আর এই ভিডিওর সব শেষে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, এই দার্জিলিং ভ্রমণ করতে গেলে আপনাদের কত টাকা খরচ হতে পারে। তো চলুন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আলোচনা করে নিই এই দার্জিলিং যাবেন কিভাবে। এই দার্জিলিংয়ে যেতে হলে আপনাকে সবার প্রথম পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এই নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আপনাকে আসতে হবে হাওড়া বা শিয়ালদা স্টেশনে। আমি অবশ্য হাওড়া থেকে ট্রেন নিয়েছিলাম। আর এই হাওড়া থেকে যে ট্রেনগুলি বিকেলবেলা বা সন্ধ্যের সময় ছেড়ে খুব সকাল সকাল জলপাইগুড়িতে গিয়ে পৌঁছায়, সেরকম বেশ কিছু ট্রেনের নাম এবং নাম্বার, সময়, সমস্ত কিছু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। আর এই ট্রেনগুলিতে গেলে আপনি খুব সকাল সকাল এনজেপিতে পৌঁছাতে পারবেন এবং আপনার সময়ও কিছুটা বাঁচবে। তবে আমি যে গাড়িটি নিয়েছিলাম সেই গাড়িটি হলো 15959 কামরূপ এক্সপ্রেস, যেটি হাওড়ায় 6টা 30 মিনিটে ছেড়ে এবং এনজেপিতে খুব সকাল সকাল ভোর 5টার সময় পৌঁছে যায়। এনজেপি তো পৌঁছালেন, এবার কি করবেন চলুন দেখে নেওয়া যাক। এখন বাজে সকাল 5:30, ঠিক 5:30টার সময় আমরা নেমে পড়লাম এনজেপি স্টেশনে। চলো এবার এনজেপি স্টেশনের বাইরে। এনজেপি স্টেশনের বাইরে বেরোলেই এরকম দৃশ্য দেখতে পাবেন। সামনে একটি টয় ট্রেনের মডেল রয়েছে। আরেকটা কথা জেনে রাখা ভালো, আপনারা এই এনজেপি থেকে দার্জিলিং কিন্তু এই টয় ট্রেনে করেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচা হবে 1400 থেকে 1500 টাকা, আর সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। এই যে টয় ট্রেনটি রয়েছে এর ঠিক পাশ দিয়েই রাস্তাটা চলে গেছে, ওইখানেই রয়েছে টয় ট্রেনের স্টেশন। চাইলে তোমরা এই টয় ট্রেনে করেও দার্জিলিং যেতে পারো, তবে এতে খরচা একটু বেশি। তো আগে কিন্তু এই যে স্টেশনের বাইরে বেরোলে এই সামনেই ছিল ট্যাক্সি স্ট্যান্ডটা, এখন ট্যাক্সি স্ট্যান্ডটা একটু দূরে চলে গেছে। এখান থেকে প্রায় 1 মিনিটের মতো হাঁটা দিতে হবে, পায়ে হেঁটে 1 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড। আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনি দার্জিলিং, গ্যাংটক সমস্ত জায়গা যাওয়ার জন্য ট্যাক্সি পেয়ে যাবেন। তো যদি আপনারা 7 থেকে 8 জন একসঙ্গে থাকেন তাহলে এখান থেকে ট্যাক্সি রিজার্ভ করে নিতে পারেন। আর যদি কম জন থাকে, 2 জন 4 জন, তাহলে আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারেন। আর শেয়ার গাড়িতে যেতে গেলে আপনাদের খরচা হবে 400 থেকে 500 টাকা। আর গাড়ি যদি রিজার্ভ করেন তাহলে খরচা হবে 3,500 থেকে 4,000 টাকা। তো আমি অবশ্য গাড়ি আগে থেকেই বুক করেছিলাম, তো সেরকম কিছু গাড়ির ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, দেখে নেবেন। চাইলে আপনারা সেই নাম্বারে ফোন করেও গাড়ি বুক করে নিতে পারেন, আর চাইলে আপনারা এখানে এসে স্পট বুকিংও করতে পারেন। তো আপনার যেরকম ভালো লাগে সেরকম একটি গাড়ি বুক করে নিয়ে চলে আসুন দার্জিলিংয়ে। এবার বলি দার্জিলিংয়ে হোটেল কোথায় নেবেন। দার্জিলিংয়ে আপনি হোটেল নিতে পারেন ম্যালের কাছাকাছি, বা আপনি হোটেল নিতে পারেন স্টেশনের কাছাকাছি। তবে ম্যালের কাছাকাছি যদি হোটেল নেন সেখানে হোটেলের রেটটা একটু বেশি, 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনি ওখানে মোটামুটি ভালো রুম পেয়ে যাবেন। আর যদি আপনি স্টেশনের কাছে রুম নেন, এখানে রুমের রেটটা হয় একটু কম, 800 থেকে 1000 টাকার মধ্যে মোটামুটি ভালো রুম পেয়ে যাবেন। আপনার পছন্দ যেখানে হবে সেখানে আপনি রুম নিয়ে নিতে পারেন। তবে আপনি যেখানেই হোটেল নেন না কেন, আপনাকে কিন্তু আপনার গাড়ি হোটেল পর্যন্ত নিয়ে যাবে না, আপনাকে নামাবে হয় চকবাজার, আর তা না হয় ভানুভবন, তা না হয় টিভি টাওয়ার। এই 3টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় নামাবে। তবে আপনার হোটেল যেখানে থাকবে তার খুব কাছাকাছিই নামানোর চেষ্টা করে এখানকার ড্রাইভাররা। আপনি যদি স্টেশনের কাছাকাছি হোটেল নেন তাহলে কিন্তু আপনাকে নামতে হবে এই চকবাজার বা স্টেশনের কাছাকাছি আপনাকে নামিয়ে দেবে। আর যদি আপনি ম্যালের কাছাকাছি হোটেল নেন তাহলে আপনাকে নামতে হবে ভানুভবন বা টিভি টাওয়ার। এই 2টি জায়গার মধ্যে যেখান থেকে আপনার সুবিধে হবে সেখানে আপনি ড্রাইভারকে বললেই আপনাকে সেখানে নামিয়ে দেবে।
আমাদের হোটেলটা ছিল অবশ্য ম্যালের কাছাকাছি। রাস্তায় একটু জাম থাকার কারণে আমাদেরকে নামিয়ে দিল চক বাজারে, আর এই চক বাজার থেকে যাব দার্জিলিংয়ের ম্যালে এবং সেই ম্যাল থেকে যাব হোটেলে। তো চলে এসেছি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যালে, আর এখান থেকে এই আস্তাবল রোড ধরে যেতে হবে আমাদের হোটেলে। তো চলো হোটেলে যাওয়া যাক। তো আমি যে হোটেলটি নিয়েছিলাম সেই হোটেলটির নাম হলো শেরপা হোটেল। খুবই ভালো একটি হোটেল, বাঙালি হোটেল। এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, চাইলে আপনারা ফোন করে হোটেলটিও বুক করে নিতে পারেন। আমার পেছনের রোডটা এইটা হচ্ছে আস্তাবল রোড, আর এই আস্তাবল রোড ধরে সোজা চলে আসবেন, আর এই হচ্ছে শেরপা হোটেল। দেখাচ্ছি দেখুন, এই হচ্ছে হোটেল শেরপা। এই হোটেলের ফোন নাম্বার তো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে আপনারা এটা বুক করে নিতে পারেন। তবে এর পাশাপাশি বেশ কয়েকটি বাঙালি হোটেল আছে, সেইগুলিরও নাম এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম। আপনারা চাইলে এই হোটেলগুলিও বুক করতে পারেন। এগুলো ম্যালের খুব কাছাকাছি হয়, তবে বুক করার আগে ভালো করে জেনে বুঝে তবেই বুক। হোটেলে তো পৌঁছালেন, এবার কি করবেন? এবার হোটেলে পৌঁছে একটু ভালো করে রেস্ট নিয়ে স্নান পান করে রেস্ট নিয়ে নিন। রেস্ট নিয়ে বিকেলবেলাটা বেরিয়ে পড়ুন এই দার্জিলিং ম্যালের আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য। তাই দার্জিলিং ম্যালের আশেপাশে কি কি ঘুরে দেখবেন চলুন দেখে নেওয়া যাক। এখন বাজে বিকেল 5:30 মতন, আর এখন দাঁড়িয়ে আছি ম্যালে। এই ম্যাল থেকে যাব মহাকাল মন্দির। এখান থেকে এই রাস্তাটা দিয়ে যাব, এইটা। আর এই ম্যালে এসে দেখতে পাবেন এই ভানুভক্তের স্ট্যাচু। ইনি হচ্ছেন এই নেপালের জাতীয় কবি। এই যে দেখতে পাচ্ছেন নিউ মহাকাল মার্কেট, এই রাস্তা দিয়ে যেতে হবে মহাকাল মন্দির। এই রাস্তা দিয়েই বেশ কিছুটা চড়াই উঠতে হবে, উঠে গেলেই আপনারা দেখতে পাবেন মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরে উঠতে গেলে অনেকখানি চড়াই উঠতে হয়। যাদের হাঁটুর বা হার্টের সমস্যা আছে তারা একটু ধীরে ধীরে উঠবেন, খুব একটা অসুবিধা হবে না। এটা হচ্ছে ভগবান শ্রী রামের মন্দির, এই মহাকাল মন্দিরের মধ্যেই আছে। এটাও একটু ঘুরে দেখে নেবেন। এটি হচ্ছে মা কালীর মন্দির, এটিও দেখে নেবেন। এই মহাকাল মন্দিরে এসে আপনি এক অসাধারণ জিনিস দেখতে পাবেন, যেটি হলো এই বৌদ্ধ ধর্ম এবং সনাতন ধর্ম দুই ধর্মেরই পুজো হয় এই মহাকাল মন্দিরে। আবার এই মন্দিরে দেখতে পাবেন 12টি জ্যোতির্লিঙ্গ, 12টি আমাদের যে ভগবান শিবের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই 12টি জ্যোতির্লিঙ্গের দর্শনও করতে পারবেন এই মহাকাল মন্দিরে। তো চলো বন্ধুরা, এই মহাকাল মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখা যাক। আর যদি একটু সন্ধ্যের দিকে আসেন তাহলে এই মহাকাল মন্দিরের যে সন্ধ্যা আরতিটা সেটাও দেখে নিতে পারবেন। এবার চলো এই মহাকাল মন্দিরে যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন করে নেওয়া যাক।
এই মহাকাল মন্দির দেখে চলে আসুন ম্যাল মার্কেটে। এই ম্যাল মার্কেটটা এবং ম্যালের আশপাশটা চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখে নিন। এই ম্যাল মার্কেটটা কিন্তু আগে ছিল এই ম্যালের পাশেই একটু নিচের দিকে, কিন্তু এখন চলে এসছে ভানু ভবনের সামনে, অস্থায়ী রূপে এসছে। এই ম্যাল থেকে 100 থেকে 150 মিটার দূরেই রয়েছে ভানু ভবন, আর সেই ভানু ভবনের সামনেই বসে এখন এই মার্কেটটা। আর এই মার্কেটে কিন্তু শীতের পোশাকের দোকানটাই সবচেয়ে বেশি। এই দেখুন তিব্বত আর্ট, চলুন এর কালেকশন কি আছে আপনাদের একটু দেখাই। প্রচুর কালেকশন। এই দোকানটিতে মূলত ঘর সাজানোর জিনিসপত্র এবং শোপিসেরই দোকান, এখানে এই সব জিনিসগুলোই পাওয়া যায়। এই ভানু ভবনের কাছে মার্কেট ছাড়াও এই মেলের আশেপাশে প্রচুর দোকানদানি আছে, আপনারা চাইলে সেখান থেকেও কিছু জিনিস কেনাকাটা করতে পারেন। তবে এই যে আস্তাবল রোড ধরে যে রাস্তাটি চলে গেছে, এই যে আস্তাবল রোডটি, এর পাশেও প্রচুর দোকান রয়েছে। আবার এর পাশ দিয়ে যে চলে গেছে রামাদা, সেই রামাদা হোটেলকে যেতে যে রাস্তাটি, সেই রাস্তার দুদিকেও কিন্তু প্রচুর দোকানদানি আছে, চাইলে সেই মার্কেটটাও ঘুরে দেখতে পারেন, বা যদি কিছু প্রয়োজন থেকে সেখান থেকেও কেনাকাটা করে নিতে পারেন। এবার চলে আসুন হোটেলে। এবার আপনার হোটেলে এসে একটা কাজ কিন্তু থেকেই গেল, পরের দিনের যে আপনারা লোকাল সাইট সিন ঘুরতে যাবেন তার জন্য গাড়ি ঠিক করা। সে গাড়িটি আপনি নিজেও ঠিক করতে পারেন, আবার হোটেল মালিকের দিয়েও ঠিক করাতে পারেন। নিজে যদি গাড়ি ঠিক করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে চক বাজারে। এই চক বাজারে এসে এখান থেকে লোকাল সাইট সিনের সমস্ত গাড়ি পেয়ে যেতে পারেন। আর যদি আপনি হোটেল মালিককে দিয়ে গাড়ি বুক করান সেটাও করতে পারেন, সেক্ষেত্রে খরচাটা হয়তো একটু বেশি হবে। আর এই পরের দিন যে লোকাল সাইট সিন করবেন, এই লোকাল সাইট সিনে 3টি ভাগে ভাগ করেছে এখানকার গাড়িওয়ালারা, 3 পয়েন্ট, 7 পয়েন্ট এবং মিক্স পয়েন্ট। তো আমরা করেছিলাম 3 পয়েন্ট এবং 7 পয়েন্ট দুটোই। আর আপনি কিন্তু মিক্স পয়েন্টও ঘুরে দেখতে পারেন। তবে এই মিক্স পয়েন্ট ঘুরে দেখার ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, আপনি বেছে বেছে জায়গা চুজ করেন, সেই যে জায়গাগুলি ঘুরে দেখতে চাইছেন সেই জায়গাগুলি। তবে সেই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু আপনি শেয়ার গাড়ি পাবেন না, আপনাকে গাড়ি রিজার্ভ করেই ঘুরতে হবে। তো এই 3 পয়েন্ট আর 7 পয়েন্টে কি কি ঘুরে দেখবেন সেটা চলুন দেখে। এখন বাজে ভোর 4:30, আর আমরা বেরিয়ে পড়েছি আজকে টাইগার হিলে যাওয়ার জন্য। এই যাব এখন এইখান দিয়ে মেলের ওপর দিয়ে যাব ভানু ভবনে। পুরো মেলটি ফাঁকা, আর আমরা যাব ঠিক ওই রাস্তা দিয়ে, ওই যে রাস্তাটা গেটটা, ওই গেটটা দিয়ে যাব ভানু ভবন। আর ওইখানেই আমাদের রিজার্ভ করা গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের রিজার্ভ করা গাড়ি, এখানে দাঁড়িয়ে আছে, আমরাও চলে এসেছি। আর আপনাদের একটা কথা বলবো, আপনারা এই সাইট সিন ঘুরে দেখার জন্যে গাড়ি রিজার্ভ করে নেবেন, কারণ শেয়ার গাড়িতে অনেক কিছু ঝামেলা হয়। এইমাত্র এসে পৌঁছালাম টাইগার হিলে, প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, সবাই হতাশ। এই দেখুন প্রচুর কুয়াশা, প্রচুর, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। প্রচুর মানুষ এসছে, প্রচণ্ড ভিড়ও আছে, কিন্তু কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে টাইগার হিলে যাওয়ার মেন গেট। এই গেট দিয়ে এই সোজা উঠে গেলে একদম টাইগার হিলের টপে উঠতে পারবেন। তবে টাইগার হিলের টপে উঠতে হলে আপনাকে এই সিজনে যদি আপনি আসেন তখন রাত্রি 3টে থেকে বেরোতে হবে হোটেল থেকে। কিছুক্ষণ আগে খুব কুয়াশা ছিল, তাই টাইগার হিলের টপটা একদম দেখাই গেছিল না, এখন একটু দেখা যাচ্ছে। এই দেখুন, একটু জুম করে দেখাই, ওই ওপরটা হচ্ছে টাইগার হিলের টপ। সবাই একে একে ফিরে যেতে শুরু করেছে, আমরাও অনেকক্ষণ ওয়েট করলাম যদি ওয়েদারটা একটু ক্লিয়ার হয়। ওয়েদার খুবই খারাপ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, যাই হোক কিছু করার নেই। টাইগার হিল থেকে চলে এলাম বাতাসিয়া লুপে।
তবে এই বাতাসিয়া লুপে প্রবেশ করতে গেলে কিন্তু আপনার এন্ট্রি ফি লাগবে 50 টাকা করে। আর এই টাইগার হিলে প্রবেশ করতে গেলে দুটি গেট আছে, 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট, এবং দুটি গেটেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। এই দেখুন আই লাভ দার্জিলিং। এই দেখো টয় ট্রেন। এখানকার লোকাল ড্রেস, এই ড্রেসগুলি এখানে কিন্তু ভাড়ায় পাওয়া যায়। পর্যটকরা আসেন এবং এই ড্রেস পরে ছবি তুলে, আর এই ড্রেসের ভাড়া 50 টাকা। এই টয় ট্রেনটি এই বাতাসিয়া লুপে এসে প্রায় 15 মিনিটের মতো দাঁড়ায়, আর এই 15 মিনিট এই পর্যটকদের ভিড় পড়ে যায় এই টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। চাইলে আপনারাও এই টয় ট্রেনে করে ঘুরে দেখতে পারেন কয়েকটা স্টেশন, যেটা দার্জিলিং স্টেশন থেকে শুরু করে আবার দার্জিলিং স্টেশনে গিয়েই শেষ হয়। তো এই টয় ট্রেনে করে ঘুরতে গেলে আপনাদের খরচা হবে প্রায় 1300 থেকে 1400 টাকা। চাইলে এটা ঘুরে নিতে পারেন। তবে এই যে টয় ট্রেনটি, এই যে রাইডটি, এই রাইডটিকে বলা হয় জয় রাইড। এই জয় রাইডটি করতে গেলে আপনাদের 13 থেকে 1400 টাকা খরচা হতে পারে। এই বাতাসিয়া লুপ কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। এখানকার মূল আকর্ষণ হচ্ছে এই 100 বছরের পুরনো বৃত্তাকার ট্রেন ট্র্যাক। এর মাঝখানেই রয়েছে গোর্খা শহীদ সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে দ্য ওয়াল মেমোরিয়াল। আর ওয়েদার যদি পরিষ্কার হয়, এই বাতাসিয়া লুপ থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কারভাবে দেখা যায়। এবার আমরা যাব এই বাতাসিয়া লুপ থেকে প্রায় 4000 ফুট নিচে রক গার্ডেনে। এই রক গার্ডেনটি হচ্ছে খুব সুন্দর একটি জায়গা। তো আপনাদের দার্জিলিং ভ্রমণ ট্রিপে এই রক গার্ডেনটা অবশ্যই রাখবেন, খুব ভালো জায়গা। ম্যাল থেকে প্রায় 4000 ফুট নিচে রক গার্ডেনে। এই দেখুন, এই হচ্ছে রক গার্ডেন। খুব সুন্দর একটি জায়গা। আর এই রক গার্ডেনের বিভিন্ন জায়গা থেকে ঝর্ণার জল নেমে আসছে, ওয়াটারফলস নেমে আসছে। তো চলুন সেই সমস্ত ওয়াটারফলসগুলি এবং সম্পূর্ণ রক গার্ডেনটি তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই, চলো। এই রক গার্ডেনে এসে দেখতে পাবেন নানান রকম পাহাড়ি ফুলের গাছ আর খুব সুন্দর মনোরম শান্ত পরিবেশ। আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি যে রক গার্ডেনটা কিন্তু আমার খুব ভালো লাগে, তো আপনাদেরও খুব ভালো লাগবে। এই যে দেখুন, এখানে একটি ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসের উৎস যেখান থেকে এই যে ওয়াটারফলসটি আসছে সেই জায়গায় যাবো, চলে। এই রক গার্ডেনে ঢুকতে গেলে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। চলুন টিকিট কেটে নিই। এই রক গার্ডেনে ঢুকেই সামনেই দেখতে পাবেন এরকম একটি ওয়াটারফলস। আর এর আপনি যত উপরে যাবেন ততই আপনি অবাক হবেন এই প্রকৃতির সুন্দর রূপ দেখে। এখানে এসে দেখতে পাবেন রকমারি পাহাড়ি ফুলের গাছ আর খুব সুন্দরভাবে সাজানো এই গার্ডেনটি। দার্জিলিং বেড়াতে এলে এই রক গার্ডেনটি অবশ্যই ঘুরে দেখবেন, তা না হলে কিন্তু আপনার এই দার্জিলিং বেড়াতে আসাটা অসম্পূর্ণ থেকে যাবে। এখন চলে এসেছি এই রক গার্ডেনের একদম টপের দিকে, যেখান থেকে এই যে ওয়াটারফলসের যে জলটা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাতে যাচ্ছি। সেই উপরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা, এই ঝর্ণাটা এসছে আরও ওপর থেকে, সেইখানে যাবো। চলুন, একেবারে ঝর্ণার উৎস যেখানে, সেখানে এসে পৌঁছে গেছি। এই যে দেখুন, এই হচ্ছে ঝর্ণা। আর এই রক গার্ডেন দেখা হয়ে গেলে চলে যেতে পারেন গঙ্গা মাইয়া পার্কে। তো এই গঙ্গা মাইয়া পার্কে যেতে হলে এই রক গার্ডেন থেকে আরও বেশ কিছুটা নিচে নেমে যেতে হবে। আর এই গঙ্গা মাইয়া পার্কে যেতে হলে গাড়িওয়ালা আপনার কাছে এক্সট্রা আরও 500 টাকা চার্জ নেবে। তো এটাও ঘুরে দেখে নিতে পারেন। গঙ্গা মাইয়া পার্ক দেখে চলে আসুন হোটেলে। তো এরপর হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিন। রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়ুন 7 পয়েন্ট ঘুরে দেখার জন্যে। তো আজকের এই 7 পয়েন্টে কি ঘুরে দেখবেন চলুন দেখে নেওয়া।
এই 7 পয়েন্টে সবার প্রথম চলে আসুন পদ্মাজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্কে। আর এই পার্কে প্রবেশ করতে হলে এন্ট্রি ফি লাগবে। আর এই এন্ট্রি ফি রয়েছে 180 টাকা এবং 110 টাকা। তো এই 110 টাকা যারা ইন্ডিয়ান তাদের ক্ষেত্রে, আর যারা ফরেন কান্ট্রির লোক, যারা ফরেন থেকে এসেছেন তাদের জন্য লাগবে 180 টাকা এবং ক্যামেরার জন্য লাগে আলাদা 10 টাকা। তো আমরা এই জিওলজিক্যাল পার্কে ঢুকে সবার প্রথম বাম দিক দিয়ে চলে গেছিলাম। বাম দিক দিয়ে এই ধরনের কিছু পাহাড়ি জন্তু জানোয়ার দেখতে পাবেন। তো চলো তাহলে এই দিকটায় কি কি আছে একটু ঘুরে দেখা যাক। তবে এই জিওলজিক্যাল পার্কের ভেতরেই রয়েছে হিমালয়ান পর্বতারোহণ মিউজিয়াম। এই মিউজিয়ামটাও ঘুরে দেখে নিতে পারেন। চলুন মিউজিয়ামের ভেতর থেকে একটু ঘুরে আসি। তবে মিউজিয়ামে ঢুকতে গেলে আলাদা করে এক্সট্রা কোনো টিকিট কাটতে হয় না, এর কোনো এন্ট্রি ফি নেই, আপনি এমনিই ঘুরে আসতে পারেন। তবে এখানে এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, জিপ লাইন, কেবল ট্রেকিং, এই সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এইগুলো যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে এর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। সেটিতে খরচা হবে আপনার 250 টাকা মতন। 250 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই জিনিসগুলিও উপভোগ করতে পারেন। এখন চলে এসেছি সিকদার ভবনে। এখানে এই মাউন্টেনিং এবং অ্যাডভেঞ্চারগুলি ফিল্মি শো দেখানো হয়। তো সেটি যদি দেখতে চাইলে আপনি দেখতে পারেন। আর সেটার জন্য টিকিট কাটতে হবে আপনাকে। তার জন্য টিকিট লাগে 30 টাকা করে, আর সময় 1 ঘন্টা খানিক মতন লাগে। তো এটিও যদি চান আপনি দেখতে পারেন। এই হচ্ছে তার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে এই শোটি আপনি দেখতে পারেন। এরই পাশে রয়েছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম। তো সেই মিউজিয়ামটি অবশ্যই ঘুরে দেখবেন। মিউজিয়ামটির ভেতরে গেলে আপনারা বহু কিছু দেখতে পাবেন। এই মিউজিয়ামটির ভেতরে রয়েছে আমাদের ভারতবর্ষের যেসব আরোহীরা এভারেস্ট জয় করেছিলেন তাদের ব্যবহৃত বেশ কিছু ইনস্ট্রুমেন্ট, এবং এর ভেতরে ঢুকলে আপনি আরও অনেক কিছু দেখতে পাবেন যা আপনাদের এই মুহূর্তে বলে বোঝানো সম্ভব নয়, চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা অবশ্যই ঢুকবেন আর এই মিউজিয়ামটি দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম যিনি এভারেস্ট জয় করেছিলেন, তেনজিং নোরগে, তার স্ট্যাচু এই মিউজিয়ামের সামনেই রয়েছে। এটিও ঘুরে দেখে নেবেন। এই মিউজিয়ামটি দেখার পর কিছুটা নিচের দিকে নেমে এলেই দেখতে পাবেন, এই দেখুন স্নো লেপার্ড। এ ধরনের লেপার্ডের অনেকগুলি খাঁচা রয়েছে, বিভিন্ন ধরনের লেপার্ড রয়েছে, সেইগুলো ঘুরে দেখে নেবেন। আর এই পুরো পার্কটি, এই জিওলজিক্যাল পার্কটি ঘুরে দেখতে আপনার সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। এই সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে।
তবে আমরা পার্কে ঢুকেই বাম দিকে চলে গেছিলাম। আপনারা বাম দিকেটা ঘুরে দেখে এসে এই ডান দিকটায় চলে যাবেন। ডান দিকটাতেই কিন্তু রয়েছে সেই রেড পান্ডা। তবে আমাদেরকে খুব বেশি দূর যেতে হয়নি, সামনে গিয়েই দেখতে পেয়ে গেছিলাম রেড পান্ডা। এই যে দেখুন, একদম গাছের ডগায় বসে আছে। এই হচ্ছে রেড, একদম সামনেই আমরা রেড পান্ডা দেখতে পেয়ে গেছিলাম, তাই আমাদেরকে বেশি দূর যেতে হয়নি। তো এখানে সমস্ত কিছু দেখে আমরা চলে এলাম টিবলিক টি গার্ডেনে। এই হচ্ছে টিবলিক টি গার্ডেন, বিশাল বড় একটি এলাকা জুড়ে চায়ের বাগান। এখানে প্রচুর মানুষ আসেন এই চায়ের বাগান দেখার জন্য। তবে এখানে চায়ের বাগান ছাড়া আর অন্য কিছু দেখার নেই। আর এখানে এসে আপনারা এখানকার লোকাল ড্রেস পরে ছবি টবিও তুলতে পারেন। লোকাল ড্রেস পাওয়া যায়, যার ভাড়া পড়ে 50 টাকা। এরকম নিয়ে ছবি টবিও তুলতে পারেন। এইখানে এই লোকাল ড্রেস ভাড়ায় পাওয়া যায়, ভাড়া নিয়ে ছবি টবি তুলতে পারেন। আর ভাড়া পড়ে 50 টাকা করে। এই টিবলিক টি গার্ডেনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন তেনজিং রকে। চলে এসেছি তেনজিং রকে। এই দেখুন, এখানে এলে এই ধরনের চা জিনিসপত্র সব কিছু কিনতে পারবেন। অনেক কিছু দোকান রয়েছে, পোশাক আশাক। এই হচ্ছে তেনজিং রক। এখানে এসে আপনার এই পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সটা করতে পারেন। এই পাহাড়ে ট্রেকিং করতে গেলে কীভাবে করতে হয় সেই এক্সপিরিয়েন্সটা করতে পারেন। তো এর জন্য টিকিট কাটতে হবে আপনাকে। এর জন্য টিকিট লাগে 50 টাকা করে। তো 50 টাকা করে টিকিট কেটে এই অ্যাডভেঞ্চারটাও করে নিতে পারেন। এছাড়া আর অন্য কিছু দেখার মতো এখানে কিছুই নেই। এটাই তেনজিং রক, দেখে নিন। সবশেষে চলে আসুন দার্জিলিং রোপওয়েতে। এই হচ্ছে দার্জিলিং রোপওয়ে। আর এই দার্জিলিং রোপওয়েতে যদি আপনি চড়তে চান তাহলে কিন্তু আপনাকে খুব সকাল সকাল আসতে হবে। এখানে লিমিট টিকিট দেওয়া হয়। এখানে টিকিট প্রতিদিন 500 করে টিকিট দেওয়া হয়। 500 টিকিট শেষ হলেই কাউন্টার বন্ধ হয়ে যায়। তো এখানে যদি চড়তে হয়, এই দার্জিলিং রোপওয়েতে যদি চড়তে হয় তাহলে কিন্তু আপনাকে সকাল সকাল এসে টিকিট কাউন্টারে লাইন দিতে হবে। এই রোপওয়েতে কিছু নিয়ম কানুন আছে। এখানে এই রোপওয়ের কেবিনে আপনি কোনো জন্তু জানোয়ার নিয়ে উঠতে পারবেন না। এবং এই রোপওয়ের ট্রিপটি হয় টোটাল 5 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 40 মিনিট মতন। আর এই রোপওয়েতে উঠতে হলে আপনাকে টিকিট কাটতে হবে 260 টাকা করে। আর এটি হচ্ছে একটি রাউন্ড ট্রিপ, আপনাকে নিচে নিয়ে যাবে আবার নিচ থেকে ওপরে নিয়ে আসবে। আর এই রোপওয়েতে চড়তে হলে আগে যেমনটি বলেছি সেই তেমনটি আপনাকে খুব সকাল সকাল এসে লাইন দিতে হবে। আর এখানে টিকিট লিমিটে পাওয়া যায়, প্রতিদিন 500 করে টিকিট দেওয়া হয়। তো রোপওয়ে চড়তে হলে আপনাকে খুব সকাল সকাল এসে এখানে লাইন দিয়ে টিকিটটা কেটে নিতে হবে। এবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, এই দার্জিলিং ভ্রমণে আপনাদের কত খরচ হতে পারে, যেটা জানার জন্য এতক্ষণ অধীর আগ্রহে বসে আছেন। তো এই দার্জিলিং ভ্রমণের খরচটা আমি হাওড়া থেকে শুরু করলাম। হাওড়া থেকে শুরু করে এনজেপি থেকে দার্জিলিং টোটাল ভ্রমণ করে আবার হাওড়া ঘুরে আসতে কত টাকা খরচা হতে পারে। তো সেই হিসাবটা আমি হাওড়া থেকে শুরু করলাম। টোটাল হিসাবটা স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যতটা সম্ভব এই দার্জিলিং ভ্রমণ কিভাবে করবেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।
ভ্রমণ সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।